আজকে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড প্রপোজাল রাইটিং সম্পর্কে কিছুটা জানবো। তো প্রথমে আমরা যখন রিসার্চ নিয়ে কোনো কিছু কথা আসে আমাদের মনে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে রিসার্চ ইটসেলফ অনেক একটা ভারী একটা ওয়ার্ড। যারা রিসার্চার তারা দেখতে খুব এবড়ো থেবড়ো হবে, বা তাদের চুল একটু অনেক বেশি লম্বা হবে, বা তারা একটু অনেক বেশি মুডি হবে, এমন আমরা সেই সব কিছু ট্যাবু ভাঙার চেষ্টা করবো। আমরা রিসার্চ বেসিসটাকে অনেক ইজিলি জানার চেষ্টা করবো। তো আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আজকে সেশনে যে রিসার্চের কনসেপ্ট গুলো জানা, এন্ড রিসার্চের টাইপস গুলো কেমন সেটা সম্পর্কে জানা, একটা রিসার্চ প্রসেস কিভাবে ডেভেলপ করতে হয় স্টেপ বাই স্টেপ সেটা সম্পর্কে জানা, এন্ড আলটিমেটলি একটা রিসার্চ প্রপোজাল সম্পর্কে জানা। আপনারা করতে যখনই কোনো কিছু হ্যান্ড ওভার করবেন তখনই বারবারই আপনাকে একটা কথাই বলা হবে যে আপনি এই বিষয়ে প্রপোজালটা মেক করেন বা প্রপোজাল সেন্ড করেন ইমেইলে। তো এই বিষয়টা আপনাকে হোপফুলি একটু হেল্প করবে। রিসার্চ ইটসেলফ, আমরা সাফা আপু অলরেডি বলছে যে আমরা ডেইলি লাইফে অনেক কিছু রিসার্চ নিয়ে চিন্তা করি, যেমন সেটা হতে পারে টুথপেস্ট চুজ করা থেকে শুরু করে যে আমি পেপসোডেন্টের ইউজ করব অথবা কোলগেটের ইউজ করব, অথবা যে কোনো ছোট থেকে ছোট বিষয়। দ্যাট মিনস আমরা ডেইলি লাইফে ছোট ছোট ডিসিশন নেওয়ার সময়ও রিসার্চ করে থাকি যে এই জিনিসটা আমার জন্য অঠিক, এই জিনিসটা অঠিক না। তো আমরা যদি এই জিনিসটাকে একটু একটা মজার ছন্দে একটু সাজানোর চেষ্টা করি, ধরেন সাপোজ আপনার একজন ভাই আছে, সে ভাই অনেক ভালো চকলেট খেতে পছন্দ করে, এন্ড চকলেট খাওয়ার কারণে কনসিকুয়েন্সলি তার হঠাৎ করে দাঁতে ব্যথা হয়। এখন সেই দাঁতে ব্যথা হওয়ার পরে ডেন্টিস্টের কাছে যখন যায় তখন ডেন্টিস্ট বলে যে আপনি চকলেট খাওয়ার কারণে আপনার ক্যাভিটিস হয়েছে। এখন আপনি এজ এ রিসার্চার আপনি চিন্তা করতেছেন যে আমার ভাইয়ের তো ক্যাভিটিস হয়েছে, এখন ক্যাভিটি হওয়ার পিছনে অনেক চকলেট দায়ী থাকতে পারে। আপনি দুইটা চকলেটে চুজ আউট করবেন যে ডেইরি মিল্কের কারণে ওনার কি আপনার ভাইয়ের কি এটা হয়েছে, বা নাকি অন্য একটা ব্র্যান্ডের কারণে হয়েছে, ধরুন সেটা কিটক্যাটের কারণে হয়েছে। তো এই যে আপনি দুইটার মধ্যে বা কিছুর মধ্যে একটা চুজ রেডি করতেছেন, বা কোনো কিছু জানার চেষ্টা করতেছেন, বা কোনো কিছু সেটা সম্পর্কে কি রিজনটা কি সেটা জানার চেষ্টা করতেছেন, তাইলে এই সেলফ একটা প্রক্রিয়াই হচ্ছে সেটা রিসার্চ। যে আপনি একটা মেথড থেকে শুরু করে সেটার পিছনে কজ বা কারণ অথবা সেটার আলটিমেট রেজাল্ট কি হবে সেটা সম্পর্কে জানা। আমরা মজার ছলে এই উদাহরণটা দিয়ে আমাদের পুরো সেশনটাই কন্ডাক্ট করার চেষ্টা করব। তারপরে আপনারা এই গল্পটা একটু ভালো করে খেয়াল রাখেন, তাহলে আই হোপ পরবর্তী স্লাইড গুলো আপনাদের জন্য একটু ইজি হবে। তো আমরা যে জায়গায় এসে থামলাম যে রিসার্চ কি, রিসার্চ হলো একটা সিস্টেমেটিক ওয়ে যে একটা কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করা। সেটা অনেক কিছু হতে পারে, যেমনটা আমাদের গল্পে ছিল যে দুইটা চকলেটের মধ্যে ডেইরি মিল্ক অথবা কিটক্যাটের মধ্যে কোনটা আমার ভাইয়ের সেই ক্যাভিটিসের জন্য দায়ী। তো আমরা যে কোয়েশ্চেনটা ছিল যে ক্যাভিটিসের জন্য দায়ী কারা, সেই কোয়েশ্চেনের আনসার খোঁজার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে আমাদের রিসার্চ। তো আমাদের রিসার্চের মেইন এইম কি? মেইন এইম হলো নলেজ গেইন করা, আইডেন্টিফাই সলিউশন এন্ড কন্ট্রিবিউট টু আন্ডারস্ট্যান্ডিং। যে আমরা একই সাথে সেটার নলেজটা তো গেইন করবোই, সাথে সাথে সেটা সলিউশন কি হতে পারে। ধরে নিলাম যে আমাদের রিসার্চে উঠে আসলো যে ডেইরি মিল্কের কারণে ক্যাভিটিসটা হয়েছে। তো যদি ডেইরি মিল্কের কারণে হয় তাহলে সেক্ষেত্রে ডেইরি মিল্কের মধ্যে এমন কোন ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় যেটার কারণে সবচেয়ে বেশি ক্যাভিটিস হয়, বা সবচেয়ে বেশি চিলড্রেনরা ক্যাভিটিসের দ্বারা আক্রান্ত হয়, অথবা এর সলিউশন কি বা এটার বিকল্প কি হতে পারে, অল্টারনেটিভ কি হতে পারে। তো আলটিমেটলি রিসার্চ বের করে বা রিসার্চ কন্ডাক্ট করে আপনি নিজের মধ্যে রেখে দিলে সেটা আসলে কোনো সোসাইটি বা পলিসি মেকিং এর কোনো কিছুই কাজে আসবে না। এই জন্যই হচ্ছে পেপার পাবলিশ করা অথবা কনফারেন্স পেপার পাবলিশ করা অথবা কোনো পেপারে বা কোনো একটা জার্নালে আপনার সেই রিসার্চটাকে তুলে ধরা যে আপনি এই ফাইন্ডিংটুকু পাইছেন, যেটা পরবর্তীতে পলিসি মেকিং এর ক্ষেত্রে বা ধরেন সেই ডেইরি মিল্কের ফ্যাক্টরির মধ্যে সেই যখন রিসার্চটা জানবে তখন সেই ডেইরি মিল্ক ফ্যাক্টরি মালিক বা কোম্পানি বা অথরিটি সেই বিষয়টা জেনে তারা সেই ইনগ্রেডিয়েন্টস টুকু ঠিক করতে পারবে যেটা ক্যাভিটিসের জন্য দায়ী ছিল। ওকে, তো এখন আমরা যদি বলি যে একটা গুড রিসার্চের কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত প্রথম দিকে, সেটা হলো আমাদের একটা ক্লিয়ারিফাই অবজেক্টিভ থাকা উচিত। অবজেক্টিভ মিনস ওই যে আমরা জাস্ট ফাঁকা জায়গার নৌকা না চালিয়ে আমরা খুব ধীরভাবে একটা ফিক্সড ওয়েতে আগাবো যে আমরা এটাই সলিউশন বা এটাই আমরা বের করতে যাচ্ছি। দ্যাট মিনস আমাদের লক্ষ্য হচ্ছে এটা, আমরা ক্যাভিটিস হওয়ার পেছনে কারণ কি সেই কারণটাই আমরা বের করতে চাচ্ছি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে হন বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হন, আপনার সব ক্ষেত্রেই আপনার রিসার্চে কোনো না কোনো একটা নির্দিষ্ট অবজেক্টিভ থাকা উচিত। একই সাথে অবজেক্টিভটা আপনার যখন আইডেন্টিফাই হয়ে গেছে, এখন আপনি খাতায় কলমে বা ল্যাপটপ নিয়ে সামনে বসে পড়ে যাবেন যে আপনার সেই আনসারটুকু ফাইন্ড আউট করার জন্য আপনার প্রসেসটা কি হতে পারে। এই প্রসেসটা সাজানোর জন্য আপনার অনেক সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে বা একটা ভালো টিম মেকিং এর মাধ্যমে ধীরে ধীরে সবকিছু পদ্ধতি ফলো আপ করতে হবে। আর অবভিয়াসলি আপনার মনে এখন আসা উচিত যে পদ্ধতিগুলো কি বা কেমন হওয়া উচিত, আমরা সেই সব নিয়ে কথা বলবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং,
থার্ড ওয়ান হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা। যদি আমরা এমন কিছু অ্যানালাইসিস করি বা এমন কিছু রিসার্চ করি যেখানে আমরা হিউম্যান অথবা অ্যানিমাল এদের উপর কোনো কিছু ড্রাগস ইনপুট দিব বা কোন ড্রাগ ভালো কোন ড্রাগ খারাপ সেটার জন্য কোনো ড্রাগ থেরাপি দিব বা অন্য কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমরা সেটা হিউম্যানের শুধুমাত্র তার মুড সুইং কেন হয় সেই মুড সুইংটা জানতে যাচ্ছি, তার থেকে কোনো না কোনো ডাটা নিতে যাচ্ছি। আপনি যখন জার্নালে কোনো কিছু পাবলিশ করবেন তখন হিউম্যান বা অ্যানিমাল বেস কোনো রিসার্চ হলে আপনার একটা আইআরবি সার্টিফিকেট দরকার। দ্যাট মিনস যেটাকে রিসার্চের ভাষায় ইথিক্যাল ক্লিয়ারেন্সে বলে, যে আপনি সব ইথিক্যাল মেইনটেনেন্স গুলো মেইনটেইন করে আপনি রিসার্চটা কন্ডাক্ট করছেন। আগে একটা সময় যখন জার্নাল খুব বেশি এতটাও স্ট্রিক্ট ছিল না তখন ইথিক্যাল ক্লিয়ারেন্সের ব্যাপারটা কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়া হতো। ল্যাবরেটরি রিসার্চ ছাড়াও যখন সার্ভে বেস রিসার্চ করা হতো তখন সেই ব্যাপারে ইথিক্যাল ক্লিয়ারেন্স খুব একটা বেশি দরকার ছিল না। কিন্তু এখন বর্তমান সময়ে ইথিক্যাল ক্লিয়ারেন্সটা মেনটেন করা বা ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করা খুব বেশি জরুরি। একই সাথে আপনার রিসার্চটাকে কন্ডাক্ট করার জন্য, রিসার্চটাকে ভ্যালিডেটেড করার জন্য একই সাথে সেটা হিউম্যানের মানে মানুষের যাতে উপকার হয় বা সে আপনার রিসার্চটা যাতে কারো ক্ষতি না করে সেটা যাতে মেনটেন করা হয়। মানে এই জায়গায় যদি বলতে চাই যে আসলে এত হ্যাসেল কেন দরকার, কিন্তু আসলে আপনি যদি 1900 শতকের দিকে দেখেন অনেক রিসার্চ এমন করা হয়েছে যে যেটা মানুষের উপর ব্যাড ইম্প্যাক্ট ফেলছে বা অনেক মানুষ সেই রিসার্চের কারণে মারাও গেছে, এমনও আছে। ইভেন ধরেন সাপোজ পাবলিক হেলথের জন হপকিন্স ইউনিভার্সিটি, সেখানেও 2010 সালের দিকে এমন একটা রিসার্চ হয়েছিল যার কারণে কিডনি ডিজিজে একজন মেয়ে মারা গেছে। তো পাবলিক হেলথের ক্ষেত্রে জন হপকিন্সকে অনেক হাই লেভেল ধরা হয়। তো যেখানেই একটা রিসার্চের কারণে মানুষ মারা যাচ্ছে তাহলে অবভিয়াসলি আমাদের একটা রিসার্চের মধ্যে ইথিক্যাল ক্লিয়ারেন্সটা মেনে চলাটা অনেক বেশি ম্যান্ডেটরি। এরপরে যে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি। ধরেন আপনার রিসার্চে আপনি কোনো কিছু ওয়েট বা হাইট এসব আপনি কাউন্ট করবেন, আপনি যে মেশিনগুলো ইউজ করবেন সেই মেশিন যে আসলে রিলায়েবল, মানে আপনি সেই ক্যালকুলেটর বা সেই মেশিনের উপর যে আপনি রিলায়েবল করতেছেন সেটার জন্য আপনার প্রথমে সেটাকে আপনি ফাইন্ড আউট করতে হবে যে আপনার মেশিনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা আপনি যে সফটওয়্যারের মাধ্যমে ডাটা অ্যানালাইসিসটা করবেন সেই ডাটা অ্যানালাইসিসের সফটওয়্যারটা ঠিকঠাক মতো রান করতেছে কিনা। আর ভ্যালিডেটেড মিনস ওই যে ইথিক্যাল ক্লিয়ারেন্সের কথাই, একই সাথে আপনি যদি কোনো সার্ভে বেস রিসার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনার সার্ভের যে কোয়েশ্চেন গুলা সেই কোয়েশ্চেন গুলা ওই পপুলেশনের ক্ষেত্রে অ্যালাইন করে কিনা বা তার সাথে যায় কিনা সেই বিষয়টা মেনে চলা। তো দ্যাট মিনস আমরা যদি এই চারটা বিষয় মোটামুটি আমাদের রিসার্চের দিক থেকে চিন্তায় রাখতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের রিসার্চটা সবকিছুকে অ্যালাইন করে একটা গুড রিসার্চ হিসেবে আমি কম্প্যাক্ট প্যাকেজ হিসেবে আমি কাউকে দেখাতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আপনার রিসার্চ নিয়ে কোনো কেউ আঙ্গুল উঠাতে পারবে না বা রিসার্চকে কেউ নন ভ্যালিডেটেডও বলতে পারবে না। এখন আমরা অনেক রিসার্চ সম্পর্কে কথা বললাম, আমরা এখন যে পর্যায়ে আসি সে পর্যায়ে হচ্ছে আমরা রিসার্চের কিছু বেসিক টাইপ শেখার চেষ্টা করব। রিসার্চের বেসিক টাইপস এর মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে রিসার্চের মধ্যে প্রথম বেসিক টাইপটা হচ্ছে এক্সপান্ডিং নলেজ, যেখানে আমরা শুধুমাত্র কোনো বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করি। যেমন আমরা যে কেভিটিস এর যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা সম্পর্কে যদি জ্ঞান আহরণ করি, কেভিটিস কেন হয় বা কোন চকলেটের কারণে হয় বা কোন এইজের পপুলেশনের সবচেয়ে বেশি হয়, অথবা কোন কোন কেসে বা কোন কোন সময় সবচেয়ে বেশি হয়, মানে কোন এজ লিমিটে সবচেয়ে বেশি হয় এইসব। আর অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে আপনি এমন কিছু ল্যাব বেস অথবা কোনো সার্ভে বেস অথবা কোনো ইন্টারভেনশনাল বেস এমন কিছু রিসার্চ করেন যেটার উপর বেস করে আপনি কোনো একটা ডিসিশনে আসতে পারেন যে হ্যাঁ ড্রাগ এ থেকে ড্রাগ বি ভালো, অথবা আপনি এটা বলতে পারেন যে এরকম একটা ইন্টারভেনশন বা এরকম একটা এডুকেশনাল প্রোগ্রাম করলে আপনার পরবর্তীতে এই রোগটা হওয়ার পসিবিলিটি কম, বা এরকম একটা অ্যানালাইসিস করলে আপনার এই ইকোনমিক গ্রোথটা এমন হওয়া উচিত বা এর চেয়ে ভালো হবে। আগে যদি আপনি 5 টাকায় একটা জিনিস কিনতেন সেই জিনিসটা এখন এই স্ট্যান্ডার্ড ফলো করলে সেই জিনিসটার প্রাইসটা কমে যাবে, 5 টাকা থেকে 4 টাকা হয়ে যাবে। তো আপনি যদি কোনো এরকম কিছু এক্সপেরিমেন্ট করেন আপনার রিসার্চের মধ্যে তাহলে সেটা হবে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এছাড়া ব্রডলি মেইনলি আপনি সব জায়গায় যেটা সবচেয়ে বেশি শুনবেন সেটা হচ্ছে রিসার্চকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো কোয়ালিটিভ রিসার্চ আর একটা হলো কোয়ান্টিটিভ রিসার্চ। তো হোয়াট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে যদি আপনি কোনো ডাটা এমন হয় আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো ভয়েস বা কোনো তথ্য শুধুমাত্র তার ভ্যালিডেটেড কোনো লাইন বা কোনো ভয়েস, তাহলে সেক্ষেত্রে আপনি যখন কাউকে কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে এই বিষয়ে যখন কোনো কিছু জ্ঞান আহরণ করেন তাহলে মেইনলি সেই সব ডাটাটাই হচ্ছে আমাদের কোয়ালিটিভ ডাটা। আর কোয়ালিটেটিভ ডাটা নিয়ে আমরা যে রিসার্চটা করি সেই রিসার্চটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এছাড়া অপরপক্ষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে যখন আপনি কোনো সংখ্যা নিয়ে কাজ করেন, যেমন আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করছেন যে আপনি ডেইলি কোন টাইমে ঘুম থেকে ওঠেন বা কত ঘন্টা আপনি মোবাইল চালান বা কত ঘন্টা আপনি এক্সারসাইজ করেন, এই যে নাম্বার, যখনই আপনি কোনো নাম্বার নিয়ে নাড়াচাড়া করতেছেন আপনার রিসার্চের মধ্যে দ্যাট মিনস আপনার রিসার্চটা হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো আমি যেটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে যখনই আপনি কোনো ভেরিয়েবল বা নাম্বার নিয়ে কাজ করেন তখনই সেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ।
Bye.